হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা বেসিক্যালি তোমাদের পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারটার ওয়ান শট রিভিশন ক্লাস দেখব, যেটাতে হচ্ছে আমরা সব ধরনের কনসেপ্ট মোটামুটি, তুমি আমাকে 15 মিনিট টাইম দিবা, তোমাকে আমি সব ধরনের কনসেপ্ট হচ্ছে পর্যাবৃত্ত গতির আমাদের পরীক্ষাতে যে যে ধরনের কনসেপ্ট আসতে পারে সেই সব ধরনের কনসেপ্ট হচ্ছে আমরা একটা ক্লাসেই পড়ে ফেলবো। জাস্ট 15 মিনিটে তোমার চ্যাপ্টারটা হচ্ছে সুপার রিভিশন হয়ে যাবে, যেটা তোমার পরীক্ষার ক্ষেত্রে বা তুমি প্রশ্ন ব্যাংক সলভ করো বা টেস্ট পেপার সলভ করো সবগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের তোমাকে খুব হেল্প করবে। তো চলো, পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে আমাদের একটা জিনিস সবচেয়ে বেশি পড়া লাগবে, সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলকের গতি। সরল দোলকের গতি। তো সরল দোলকের গতি বা পর্যাবৃত্ত মানে আমাদের প্রথম টপিকটা হচ্ছে সরল দোলকের গতি। তো সরল দোলকের গতিটা কি ভাই? ধরো এখান থেকে আমি তোমাকে কোনো একটা বস্তু এই অবস্থান থেকে ঝুলাইছি, ঝুলাই আমি এই বস্তুটাকে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে আমাদের এই বস্তুটা তিনটা অবস্থান হচ্ছে ফেস করবে, এটা একটা, এটা একটা, আর এই যে এটা একটা। তাহলে এই অবস্থানটা আসলে বেসিক্যালি আমাদের, এই যে আমাদের এই অবস্থানটা আছে, এটার হচ্ছে ঠিক অপোজিটটা হচ্ছে এই অবস্থানটা, ঠিক আছে? এটাকে যদি আমরা এ অবস্থান ধরে নিই, এটা হবে হচ্ছে এ প্রাইম, আর এটা হচ্ছে ধরো বি। মানে জিনিসটা হচ্ছে ধরো তুমি 5 মিটার সামনে গেছো, ঠিক 5 মিটার পিছনে আসছো আর কি, মানে -5 মিটার। তো এই জিনিসটা হচ্ছে অনেকটা এরকম আর কি। হ্যাঁ, ঠিক রিভার্স। তো কোনো একটা বস্তু যদি তার গতিপথের অর্ধেক সময় কোনো একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং ঠিক একটা নির্দিষ্ট টাইম পরে পরে আহ বাকি মানে বিপরীত দিকে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে সেই গতিটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। এটার একটা আমাদের কতগুলা কন্ডিশন আছে পর্যাবৃত্ত গতি। এই যে আমাদের হচ্ছে একটা এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে থিটা, এই থিটাটা অবশ্যই হচ্ছে 4 ডিগ্রির কম হইতে হবে, 4 ডিগ্রির কম হইতে হবে। আর এই যে আমরা সুতার মাধ্যমে ঝুলাইছি এই বস্তুটাকে, এই বস্তুটাকে বলি হচ্ছে আমরা বব। হ্যাঁ, এই বস্তুটাকে বলি হচ্ছে আমরা বব। তাহলে এই ববটা যে ঝুলাইছি একটা সুতার মাধ্যমে, এই সুতাটা হইতে হবে হচ্ছে ভারহীন। সুতাটা হইতে হবে কি বলতো, ভারহীন। আর এই ববের যে একটা তোমার, ববটা কি একটা হচ্ছে আমাদের গোলাকার, গোলাকার শেপ। তাহলে ববের কি আছে, একটা ব্যাসার্ধ আছে, আর ওই সুতাটার কি আছে, একটা দৈর্ঘ্য আছে, যেটাকে বলি হচ্ছে আমরা এল। এল ইজ ইকুয়াল টু মনে রাখবা স্মল এল প্লাস হচ্ছে আর। তাহলে এলটাকে বলি হচ্ছে আমরা কার্যকর দৈর্ঘ্য, এলটাকে বলি হচ্ছে আমরা কার্যকর দৈর্ঘ্য। আর এই স্মল এলটাকে বলি হচ্ছে আমরা সুতার দৈর্ঘ্য, স্মল এলটাকে বলি হচ্ছে আমরা সুতার দৈর্ঘ্য। আর এ আরটাকে বলি হচ্ছে আমরা ববের ব্যাসার্ধ, এ আরটাকে বলি হচ্ছে আমরা ববের ব্যাসার্ধ। হ্যাঁ, তাহলে আমরা কি কি দেখলাম এখান থেকে? একটা সিম্পল হারমোনিক মোশন হওয়ার কন্ডিশন গুলো কি, আর এই কার্যকর দৈর্ঘ্য জিনিস। এতক্ষণ আমরা দেখলাম পর্যাবৃত্ত গতির একটা সরল দোলকের গতি হওয়ার জন্য আমাদের কি কি কন্ডিশন লাগবে। তো এখন সরল দোলকের গতি হইল, তো মনে রাখতে হবে আমাদের সরল দোলকের গতিটা হচ্ছে একটা, সরল দোলকের গতিটা হচ্ছে একটা একমাত্রিক গতি। ওকে, একটা একমাত্রিক গতি, এবং এবং হচ্ছে গতিপথটা হচ্ছে সরলরৈখিক। তাহলে যদি সরলরৈখিক হয় তাহলে এটার কি থাকবে, একটা বেগ থাকবে, একটা দূরত্ব থাকবে, একটা ত্বরণ থাকবে, তাই না? তাহলে আমরা এখন এই জিনিসগুলোই বের করব। সেটা হচ্ছে সরল দোলকের আমাদের সরণের সমীকরণ আছে কয়েকগুলো, কয়েকটা। হ্যাঁ, সরল দোলকের হচ্ছে সরণের সমীকরণ। সরণকে হচ্ছে ধরো আমরা এক্স দ্বারাও ডিনোট করতে পারি, ওয়াই দ্বারাও ডিনোট করতে পারি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ডেল্টা। আর আবার এক্স ইজ ইকুয়াল টু হইতে পারে এ কজ ওমেগা টি, কজ ওমেগা টি প্লাস হচ্ছে ডেল্টা। এখন কখন আমরা সাইন ইউজ করবো আর কখন কজ ইউজ করব? তাহলে দেখো আমাদের সাইনের গ্রাফটা তোমরা অবশ্যই মনে থাকা উচিত। সাইনের গ্রাফটা আমাদের হয়তো অনেকটা এরকম, জিরো থেকে শুরু হইতো, সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের সাইনের গ্রাফ। আর কজের গ্রাফটা কিরকম হইতো বলতো? সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হইতো, তাই না? মানে কজ 0 ডিগ্রি হচ্ছে 1 ডিগ্রি, 1 কজ 0 ডিগ্রি ভ্যালু 1। তার মানে আমাদের এই সাইনটা শুরু হবে যখন আমাদের বস্তুটার গতিপথ বা গতির অবস্থানটা আমাদের সাম্যবিন্দু থেকে শুরু হবে, সাম্যবিন্দু থেকে শুরু হবে। হ্যাঁ, যখন হচ্ছে সাম্য অবস্থা থেকে শুরু হবে গতি, শুরু হবে গতি, তখন হচ্ছে আমরা সাইনটা এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ইউজ করব। আর যখন হচ্ছে সরণটা সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হবে, যখন হচ্ছে সরণটা সর্বোচ্চ অবস্থান থেকে, সর্বোচ্চ অবস্থান থেকে শুরু হবে,
তখন হচ্ছে আমরা এ কজ ওমেগা টি প্লাস ডেল্টাটা ইউজ করবো। এখন এই ডেল্টা জিনিসটা কি? ডেল্টা হচ্ছে আমাদের ডেল্টা, এই যে ডেল্টাটা লিখছি এটা হচ্ছে আদি দশা। ডেল্টাটা হচ্ছে কি বলতো? ডেল্টাটা হচ্ছে আদি দশা। ডেল্টা হচ্ছে আদি দশা। আর এ জিনিসটা কি? এ হচ্ছে আমাদের সর্বোচ্চ, এ হচ্ছে আমাদের সর্বোচ্চ বিন্দু, এ হচ্ছে আমাদের সর্বোচ্চ বিন্দু। আচ্ছা, আর ওমেগা জিনিসটা কি? ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম? এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা কি, এ সাইন ওমেগা প্লাস ডেল্টা কখন ইউজ করব, আর ওমেগাটা কি, আর হচ্ছে ডেল্টাটা কি। ডেল্টা হচ্ছে আদি দশা। তাহলে এখন আমরা একটু বুঝবো আদি দশা জিনিসটা কি। আদি দশা জিনিসটা হচ্ছে, আদি দশাকে আমরা ডিনোট করি হচ্ছে ডেল্টা হিসাবে, আদি দশাকে ডিনোট করি হচ্ছে ডেল্টা হিসাবে। ডেল্টা জিনিসটা কি? ডেল্টা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে, টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে ওই মানে আমাদের যে জিনিসটার সিম্পল হারমোনিক মোশন হইতেছে টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড, ওটা কোন অবস্থানে ছিল সেটা হচ্ছে, আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। ধরো একটা সিম্পল হারমোনিক মোশনের আমাদের এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, হ্যাঁ? তো এটা ছিল এখানে, সাপোজ এটা এখানে ছিল আমাদের টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে। তাহলে তুমি যদি এখানে একটা রেখা টানো, তাহলে এটা এক্স অক্ষের সাথে একটা কোণ উৎপন্ন করবে। এই কোণটাকে ধরো আমরা বলতেছি ডেল্টা, এবং এটি হচ্ছে আদি দশা, হ্যাঁ? তাহলে আমরা কি বুঝতে পারলাম বলো তো? ডেল্টাটা হচ্ছে একটা কোণ, হ্যাঁ, ডেল্টাটা হচ্ছে একটা কোণ, ডেল্টা হচ্ছে কোণ। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ডেল্টাটা হচ্ছে অবশ্যই রেডিয়ানে, রেডিয়ানে পরিমাপ করতে হবে। ডেল্টাটা হচ্ছে রেডিয়ানে পরিমাপ করবে, ডেল্টাটা হচ্ছে রেডিয়ানে পরিমাপ করবে। তাহলে এখান থেকে আমরা আদি দশা কি এবং আদি দশা কিভাবে পরিমাপ করতে হয় এটা বুঝলাম। এখন আমরা দেখব একটা সরল দোলকের গতির বেগ এবং ত্বরণের রাশিমালা। তো আমরা সরণ বেগ ইজ ইকুয়াল টু কি জানি বলতো? বেগ ইজ ইকুয়াল টু জানি হচ্ছে v ইজ ইকুয়াল টু dx ডিভাইডেড বাই dt। সো x এর ভ্যালু আমরা জানি, x হচ্ছে a, x হচ্ছে a sin ওমেগা t, a sin ওমেগা t প্লাস হচ্ছে ডেল্টা। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে তোমরা সবাই জানো এটার ভ্যালু আসবে a ওমেগা cos ওমেগা t প্লাস হচ্ছে ডেল্টা। তো এখান থেকে v এর আরেকটা আমাদের হচ্ছে ইকুয়েশন আনা যায়, সেটা হচ্ছে v ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যেখানে এটা হচ্ছে আমরা ম্যাথের ক্ষেত্রে ইউজ করব, আমরা যে ম্যাথগুলো করব সেই ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে এখানে এ জিনিসটা কি তোমরা সবাই জানো, এ হচ্ছে আমাদের সর্বোচ্চ বিন্দু বা বিস্তার বলা যায় যাকে, সর্বোচ্চ বিন্দু। আর এক্স হচ্ছে সরণ, এক্স হচ্ছে সরণ, আর ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। আমরা মাত্রই হচ্ছে সরল দোলকের গতির বেগের সমীকরণটা দেখছি, এখন আমরা ত্বরণের রাশিমালাটা দেখব। তো সরল দোলকের গতির ত্বরণের রাশিমালা, ত্বরণ এ ইজ ইকুয়াল টু হচ্ছে কি শিখছিলাম আমরা বেগের রাশিমালা? এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে কজ ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটা হচ্ছে আমরা যদি বেগটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এই রাশিটা পাবো। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এই ত্বরণের আরেকটা ইকুয়েশন জানতে পারি, সেটা হচ্ছে a is equal to minus omega square into x, a is equal to minus omega square into x। তাহলে এখান থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত নিতে পারি, সেটা হচ্ছে সরল দোলকের গতির ত্বরণটা হচ্ছে সরণের সমানুপাতিক এবং হচ্ছে বিপরীতমুখী। এখন আমরা দেখবো যে কোনো একটা সরল দোলকের আমাদের বেগটা কখন ম্যাক্সিমাম হবে, কখন মিনিমাম হবে, ত্বরণটা কখন ম্যাক্সিমাম হবে এবং কখন মিনিমাম হবে। তাহলে দেখো, যখন এই বস্তুটা, এই অবস্থানটাকে বলি হচ্ছে আমরা বিস্তার অবস্থান, এই অবস্থানটাকে বলি হচ্ছে আমরা বিস্তার অবস্থান, সরি বিস্তার অবস্থান। আর এই অবস্থানটাকে বলি হচ্ছে আমরা সাম্যাবস্থান, এই অবস্থানটাকে বলি আমরা সাম্যাবস্থান। তাহলে এই বিস্তার অবস্থানে তোমরা সবাই জানো যে আমাদের বিস্তার অবস্থানে ভিটা হয় মিনিমাম, ভিটা হয় মিনিমাম ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে যেখানে ভিটা হচ্ছে মিনিমাম হবে সেখানে আমাদের ত্বরণটা হবে ম্যাক্সিমাম, ত্বরণটা হবে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ত্বরণের ভ্যালু কত? আমরা ত্বরণের ফর্মুলা ইজ ইকুয়াল টু কি জানি? এ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস আমাদের ওমেগা ইনটু হচ্ছে এ এক্স। তাহলে এখান থেকে আমাদের এ এর ফর্মুলাটা হবে মাইনাস ওমেগা ইনটু এ, মাইনাস ওমেগা ইনটু এ। তারপর এখান থেকে আমাদের যে সাম্যাবস্থান আছে, সাম্যাবস্থানে হচ্ছে আমাদের
ভ্যালুটা হবে ব্যাগের ভ্যালুটা হবে ম্যাক্সিমাম এবং ত্বরণের ভ্যালুটা হবে হচ্ছে আমাদের ত্বরণের ভ্যালুটা হবে মিনিমাম, সেটা হচ্ছে 0 মিটার/সেকেন্ড। আর ব্যাগের ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে বলতো, আমাদের সাম্যাবস্থানের ক্ষেত্রে এক্স এর ভ্যালুটা 0, তাহলে ব্যাগের ফর্মুলাটা হবে হচ্ছে ব্যাগের ভ্যালুটা হবে ওমেগা স্কয়ার ইনটু এ। তাহলে এই বিস্তার অবস্থানে আমাদের ভি যদি মিনিমাম হয় তাহলে ই কেও কত হবে, গতিশক্তিও হবে হচ্ছে 0, ই কেও হবে হচ্ছে 0। আমরা সরল দোলকের গতির বেগ, সরণ এবং ত্বরণ কিভাবে বের করতে হয় সেটা দেখলাম, এবং এটার সরণের সমীকরণে কোন ফর্মুলাটা কখন ইউজ করব, কোনটা দ্বারা কি বোঝায় সেটা দেখলাম। এখন আমরা বের করব হচ্ছে পর্যায়কাল, সরল দোলক গতির হচ্ছে পর্যায়কাল। তো সরল দোলক গতির পর্যায়কাল বের করার একটা খুবই আমাদের পপুলার ফর্মুলা আছে, সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এল ডিভাইডেড বাই জি, যেখানে এলটা হচ্ছে আমাদের কার্যকর দৈর্ঘ্য আর জিটা হচ্ছে আমাদের কার্যকর ত্বরণ। তাহলে এল জিনিসটা কি, এল হচ্ছে কার্যকর দৈর্ঘ্য, এল হচ্ছে কার্যকর দৈর্ঘ্য আর জিটা হচ্ছে আমাদের কার্যকর ত্বরণ। এখন আমি এখানে কেন কার্যকর ত্বরণ অ্যাপ্লাই করলাম, ধরো তুমি সহজলকটাকে লিফটের মধ্যে নিয়ে গেলা, এখন লিফটের মধ্যে আসলে ত্বরণটার জি থাকে না, লিফটের যদি এ ত্বরণের উপরে উঠে তখন ত্বরণের ভ্যালুটা চেঞ্জ হয়, যখন লিফটের ভ্যালুটা এ ত্বরণের নিচে নামে তখন হচ্ছে আমাদের ত্বরণের ভ্যালুটা চেঞ্জ হয়। সেই ক্ষেত্রে আমাদের ওই উপরে ওঠা এবং নিচে নামার ক্ষেত্রে যে একটা ত্বরণে লিফটে উপরে আর নিচে নামবে বা উঠবে, সেই ত্বরণটার ক্ষেত্রে আমাদের এখানে সেটা নিতে হবে আর কি, এই জন্য আমি লিখছি কার্যকর ত্বরণ। তো এখন এখান থেকে আমরা কৌণিক কম্পাঙ্ক বের করাটা শিখব। তো কৌণিক কম্পাঙ্ক আমরা শিখে আসছিলাম, কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই টি, 2 পাই ডিভাইডেড বাই টি। তাহলে টি ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলো তো, টি ইজ ইকুয়াল টু বলতে পারি 2 পাই ডিভাইডেড বাই হচ্ছে ওমেগা, 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। আবার আমরা আরেকটা ফর্মুলা দেখতে পারি, সেটা হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ m/m/k। তাহলে এখান থেকেও টি এর জায়গায় আমরা রুট ওভার অফ m/, এই জিনিসটা দ্বারা রিপ্লেস করতে পারি। তো এই জিনিসটা হচ্ছে আমাদের পর্যায়কাল বের করার টোটাল ফর্মুলা। এখান থেকে তুমি যে কোনো তোমার যে ডেটা দেওয়া থাকবে সেই ডেটার উপর ডিপেন্ড করে তুমি ফর্মুলা বসে দেন হচ্ছে পর্যায়কালটা বের করো। এখন চলো আমরা সরল দোলক ব্যবহার করে কয়েকটা সরল দোলকের একটা ব্যবহার দেখব। যেমন সরল দোলক ব্যবহার করে তুমি পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারো, সরল দোলক ব্যবহার করে তুমি খনির গভীরতা নির্ণয় করতে পারো। এখন সরল দোলক ব্যবহার করে তুমি পাহাড়ের উচ্চতাটা কিভাবে নির্ণয় করবা, সেই জিনিসটাই হচ্ছে আমরা দেখব। এই টপিকটা হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এবং এই টপিক থেকে প্রতিবারই কোনো না কোনো বোর্ডে হচ্ছে আমাদের প্রশ্ন আসে। তো এই জিনিসটা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। আমরা সরল দোলকের গতির ক্ষেত্রে আমরা পর্যায়কাল ইজ ইকুয়াল টু আমরা শিখছিলাম কি বলতো, পর্যায়কাল ইজ ইকুয়াল টু আমরা শিখছিলাম হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার অফ এল ডিভাইডেড বাই জি, টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার অফ এল ডিভাইডেড বাই জি। তো এখান থেকে আমাদের দেখো এই জিটা তুমি ভূপৃষ্ঠে থাকা অবস্থায় যা থাকবে, পাহাড়ের উপরে গেলে জিটা তা থাকবে না, যেটা চেঞ্জ হবে, এটা তোমরা সবাই জানো। তাহলে এখন আমাকে এখান থেকে বলো যে সেটা হচ্ছে আমরা কি জানি, জি ইজ ইকুয়াল টু জানি হচ্ছে জি এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। তার মানে কি, জিটা হচ্ছে আর এর ব্যস্তানুপাতিক। তো এই ক্যালকুলেশনটা তোমরা সবাই হচ্ছে শিখা উচিত যে পাহাড়ের উপরে গেলে আমরা যদি জিটাকে জি2 ধরি আর ভূপৃষ্ঠে যদি জি1 ধরি, তাহলে জি2 ইজ ইকুয়াল টু হবে আর1 স্কোয়ার ডিভাইডেড বাই আর2 স্কোয়ার। তার মানে আমাদের জি2টা যদি উপরে থাকে তাহলে আর1টা উপরে থাকবে, আর জি1টা যদি নিচে থাকে তাহলে আর2টা নিচে থাকবে। এই জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করব। ধরো আমরা হচ্ছে ভূপৃষ্ঠে থাকা অবস্থায় যে দোলকটা নিলাম সেই দোলকটা হচ্ছে একটা সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক মানে কি বলতেছি, সেকেন্ড দোলক মানে বুঝাইতেছি, ধরো এটা যদি আমাদের একটা সরল দোলক হয়, তাহলে এই বিস্তার অবস্থান থেকে এই সাম্যাবস্থানে, বিস্তার অবস্থান থেকে এই বিস্তার অবস্থানে আসতে, ধরো এ থেকে এ প্রাইমে আসতে তার যে টাইম লাগে সেই টাইমটাকে বলে আমরা একটা অর্ধ দোলন। সে অর্ধ দোলন দিতে লাগে 1 সেকেন্ড। আবার এ প্রাইম থেকে এখানে যেতে যে টাইমটা লাগে সেটাতে তার হচ্ছে আরেকটা অর্ধ দোলন সম্পন্ন হয়। তার মানে তার একটা পূর্ণ দোলনে হচ্ছে 2 সেকেন্ড টাইম লাগে। তাহলে এই পূর্ণ দোলনে যদি 2 সেকেন্ড টাইম লাগে সেটাকে বলি হচ্ছে আমরা কি দোলক বলতো, সেকেন্ড দোলক। সেটাকে বলি হচ্ছে আমরা সেকেন্ড দোলক। তাহলে এখান থেকে টি1 ডিভাইডেড বাই টি2 যদি আমি বের করতে চাই, টি1 ডিভাইডেড বাই টি2 যদি বের করতে চাই, তাহলে সেটা হবে হচ্ছে 2 পাই ইন্টু, দেখো আমাদের 2 পাই আর রুট ওভার এল তো কাটাকাটি যাবে, কারণ এটা তো আলটিমেটলি সেমই থাকতেছে তাই না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে রুট ওভার অফ জি2 ডিভাইডেড বাই জি1, জিরো ডিভাইডেড বাই জি1। এখন আমাকে বলো তোমরা এই জি2 ডিভাইডেড বাই জি1 এর জায়গায় আমি কি বসাতে পারি।
আমি বসাতে পারি না যে শুধুমাত্র r1 / r2 কারণ √r² তো কাটাকাটি যাবে আলটিমেটলি। তাহলে এই যে আমি একটা ফর্মুলা লিখলাম, এই ফর্মুলাটা দ্বারা হচ্ছে আমরা কিভাবে ব্যাসার্ধ বের করব, সরি কিভাবে উচ্চতাটা বের করবো পাহাড়ে, সেই জিনিসটা এখন আমরা দেখব। এখন আমরা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে সবাই অলমোস্ট পড়ে আসছি যে পাহাড়ের উচ্চতায় জি প্রাইম ইজ ইকুয়াল টু হয় gm ডিভাইডেড বাই r প্লাস এইচ হোল স্কোয়ার, তো এখান থেকে আমাদের দেখো, যেহেতু আমাদের স্কোয়ারটা কাটাকাটি গেছে, এই r2 এর জায়গায় আমি কি লিখতে পারি, r2 এর জায়গায় লিখতে পারি r প্লাস এইচ, আর এই r1 এর জায়গায় লিখতে পারি r। তাহলে এখান থেকে আমরা আরেকটা লাইন বাড়াইতে পারি, সেটা হচ্ছে r ডিভাইডেড বাই r প্লাস এইচ। তাহলে আমাদের t1 ডিভাইডেড বাই t2 ইকুয়াল টু আসতেছে r ডিভাইডেড বাই r প্লাস এইচ। এখন আমরা দেখব কোন একটা সরল দোলক ধীরে বা দ্রুত চললে জিনিসটা কি হবে। এই জিনিসটা হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষা বলো বা এডমিশন বলো, সব জায়গায় এটা থেকে আমাদের হিউজ অ্যামাউন্টের ম্যাথ আসে। তো কোন একটা সরল দোলক ধীরে বা দ্রুত চললে কি হবে এই জিনিসটা চলো আমরা দেখি। তো একটা সেকেন্ড দোলক ধরো ভূপৃষ্ঠে যদি 2 সেকেন্ড দোলনকাল হয়, আমরা যদি ওকে পাহাড়ে নিয়ে যাই, তাহলে দোলনকাল 2 সেকেন্ড থাকবে না, দোলনকালটা হচ্ছে বাড়বে। এখন দোলনকাল বাড়া মানে কি? দোলনকাল বাড়া মানে হচ্ছে দেখো, তোমার একটা তোমার ঘড়ি যদি মানে দোলনকাল ধরো আমাদের হচ্ছে 3 সেকেন্ড, 3 সেকেন্ড মানে কি পুরাটা ধরো 12টার কাঁটা থেকে ও আরেকবার 12টার কাঁটাতে আসতে ওর 3 সেকেন্ড টাইম লাগতেছে। আর যদি দোলনকালটা বেড়ে 5 সেকেন্ড হয়, তার মানে কি ওর 12টা কাঁটা থেকে 12টা আসতে আরো 2 সেকেন্ড বেশি লাগতেছে, তার মানে ওই ঘড়িটা আরো স্লো হয়ে যেতেছে, রাইট? তাহলে ঘড়ি যদি স্লো হয় তার মানে হচ্ছে সেই ঘড়িটার দোলনকাল বাড়তেছে, আর ঘড়ি যদি ফাস্ট হয় তাহলে তার মানে ওই ঘড়িটার দোলনকাল হচ্ছে কমতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা সেকেন্ড দোলকের ক্ষেত্রে আমরা t1 দোলনকালটাকে ধরতেছি 2 সেকেন্ড, 2 সেকেন্ড। তাহলে সেকেন্ড দোলক যদি আমাদের দ্রুত বা ধীরে চলে, সেক্ষেত্রে আমাদের টি টুটা হবে 2 × 86,400 ডিভাইডেড বাই 86,400 প্লাস মাইনাস এন। তো এখানে প্লাস মাইনাস এন দ্বারা হচ্ছে বুঝাইতেছি, তোমরা হোপফুলি বুঝছো যে কোনো একটা সেকেন্ড কতটুকু দ্রুত বা কতটুকু ধীরে চলে। তাহলে কোনো একটা আমাদের যদি দোলক এন সেকেন্ড, তাহলে পজিটিভ হবে কখন? পজিটিভ হবে তখনই যখন হচ্ছে কি হবে বলতো, দ্রুত চলবে। যখন হচ্ছে কোনো একটা দোলক হচ্ছে দ্রুত চলবে, অথবা হচ্ছে কোনো একটা দোলক সময় লাভ করবে, অথবা কোনো একটা দোলক কি করবে বলতো, সময় লাভ করবে। আর নেগেটিভ হবে কখন বলতো? নেগেটিভ হবে হচ্ছে যখন আমাদের কোনো একটা দোলক ধীরে চলবে, ধীরে চলবে, ধীরে চলবে। আর কোনো একটা দোলক সময় হারাবে, এই কথাগুলো যখন থাকবে তখন হচ্ছে আমাদের ধীরে চলবে। তাহলে তোমাকে যদি আরেকটা জিনিস বলো যে কোনো একটা দোলক এতটা অর্ধ দোলন বেশি দিচ্ছে বা এতটা পূর্ণ দোলন বেশি দিচ্ছে, তার মানে ওই দোলকটা দ্রুত চলতেছে, সেক্ষেত্রে পজিটিভ হবে, হ্যাঁ। আর এনটা হচ্ছে কত সেকেন্ড বেশি দ্রুত বা কত সেকেন্ড ধীরে চলতেছে সেই জিনিসটা। তো এখান থেকে আমরা যদি একটু কম্পেয়ার করি, সেটা হচ্ছে t1 ডিভাইডেড বাই t2 ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের 86,400 প্লাস মাইনাস এন ডিভাইডেড বাই হচ্ছে 86,400। এই জিনিসটা হচ্ছে আমরা যদি দেখো এখানে t1টা যদি উপরে বসাই আর t2টা যদি নিচে বসাই, এই জিনিসটা রিভার্সে উপরে চলে আসবে, আলটিমেটলি আমাদের যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে এটা। তো এখান থেকে আমরা চাইলেই কি n এর ভ্যালুটা চাইলেই হচ্ছে বের করতে পারি। আমরা একটু আগে দেখে আসছি t1 ডিভাইডেড বাই t2 কি হয়, তাহলে t1 ডিভাইডেড বাই t2 হয় হচ্ছে t1 ডিভাইডেড বাই t2 হয় 86,400 প্লাস মাইনাস n ডিভাইডেড বাই 86,400। তো এখান থেকে আমরা চাইলে আরেকটা জিনিসের সাথে একটা রিলেশনটা ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে t1 ডিভাইডেড বাই t2 ইজ ইকুয়াল টু আমরা দেখে আসছি √অফ g2 ডিভাইডেড বাই কি g1। তার মানে এই জিনিসটা কি r1 স্কয়ার ডিভাইডেড বাই r2 স্কয়ার, মানে r1 ডিভাইডেড বাই r2। তাহলে এটার সাথে আমরা আরেকটা রিলেশন ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে r ডিভাইডেড বাই r2 এর ভ্যালু হচ্ছে r প্লাস h। তাহলে এই সূত্রটা দ্বারা আমরা অনেক টেস্ট পেপারের ম্যাথ হচ্ছে সলভ করতে পারবো, যেখানে আমাদের কোনো একটা দোলক তুমি পাহাড়ের উপরে নিয়ে গেলে সেটা ধরো 30 সেকেন্ড সময় আমাদের হচ্ছে লাভ করে, অথবা 50 সেকেন্ড সময় হারায়, এরকম টাইপের যদি আমাদের ম্যাথ দিয়ে দেয়, তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা দ্বারা সলভ করতে পারবো। এখন হচ্ছে আমরা কোনো বস্তুর গতিশক্তি বা বিভব শক্তি বের করার রাশিমালাগুলো দেখবো। তো সরল ছন্দিত গতিসম্পন্ন বস্তুকণার শক্তির রাশিমালাটা যা হয় সেটা হচ্ছে আমরা
যদি গতিশক্তিটা দেখি, তাহলে গতিশক্তি আমাদের ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ইন্টু ভি স্কোয়ার। তো ভি ইজ ইকুয়াল টু আবার কি ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে হাফ এম ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো তোমরা সবাই দেখবা সেটা হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, আমরা দেখছিলাম সেটা হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে ডিভাইডেড বাই এম হবে, হ্যাঁ, রুট ওভার অফ কে ডিভাইডেড বাই এম। তো এখান থেকে যদি আমরা ওমেগা স্কোয়ার করি তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু হবে কে ডিভাইডেড বাই এম, রাইট? তাহলে এখান থেকে আমাদের হাফ ইন্টু এম ইন্টু কে ডিভাইডেড বাই এম ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি করি, তাহলে সেক্ষেত্রে আমাদের হবে হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেটা হচ্ছে আমাদের গতিশক্তি বের করার রাশিমালা। যেটা হচ্ছে আমাদের গতিশক্তি বের করার কি বলতো রাশিমালা। তারপর আমরা যদি এখান থেকে বিভব শক্তিটা বের করি, মনে রাখবা বিভব শক্তি হচ্ছে ইপি, হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, আর যদি মোট শক্তি বা টোটাল এনার্জিটা বের করতে চাই, টোটাল এনার্জি ইটি ইজ ইকুয়াল টু হয় হাফ ইন্টু কে স্কোয়ার। এখন এই শক্তি রিলেটেড আমাদের একটা গ্রাফ আছে, শক্তি রিলেটেড গ্রাফটা হচ্ছে অনেকটা এরকম হয়। আমরা এই এই লাইনটাকে বলি হচ্ছে গতিশক্তি, এই লাইনটাকে বলি হচ্ছে কাইনেটিক এনার্জি বা হচ্ছে গতিশক্তি রিলেটেড লাইন। আর এটাকে বলি হচ্ছে বিভব শক্তি, এভাবে বলা হচ্ছে পটেনশিয়াল এনার্জি গ্রাফ। আর এই লাইনটা তারা বোঝাচ্ছে হচ্ছে টোটাল এনার্জি। আর এই পয়েন্টগুলো হচ্ছে এদিকে হচ্ছে তোমার একটা বিস্তার অবস্থান, আর এদিকে হচ্ছে ঠিক তার অপোজিটে আরেকটা বিস্তার অবস্থান। আর এখানে ধরো a/4 a/3 এরকম আর কি, বুঝতে পারছি? তো এই টোটাল জিনিসটা হচ্ছে শক্তি রিলেটেড আমাদের কোন একটা পর্যায়বৃত্ত গতি। এখন আমরা দেখব হচ্ছে স্প্রিং রিলেটেড জিনিসপত্র। তো স্প্রিং হচ্ছে আমাদের থাকতে পারে দুই ভাবে, একটা পারে উলম্ব অবস্থানে আর একটা থাকতে পারে আনুভূমিক অবস্থানে। তো উলম্ব ক্ষেত্রে আমাদের একটা স্প্রিং কিভাবে থাকে বলতো? উলম্ব ক্ষেত্রে আমাদের একটা স্প্রিং থাকে এরকম ভাবে যেখানে তুমি এখানে একটা ভার ঝোলাও, এখানে একটা ভার ঝোলাও। আর আনুভূমিক ভাবে যদি আমাদের এই জিনিসটাকে বলি হচ্ছে আমরা উলম্ব, আর এই জিনিসটাকে বলি হচ্ছে আমরা তাহলে আনুভূমিক ক্ষেত্রে আমাদের কিরকম থাকে একটা স্প্রিং থাকে হচ্ছে এই যে এরকম, এখানে আমরা হচ্ছে ফোর্স দেওয়া লাগে আলাদা। তাহলে উলম্ব স্প্রিং এর ক্ষেত্রে আমাদের হচ্ছে পর্যায়কালটা বের করতে বলে। উলম্ব স্প্রিং এর ক্ষেত্রে পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু হবে রুট ওভার অফ আমাদের 2 পাই ইন্টু রুট ওভার অফ এম ডিভাইডেড বাই কে। টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার অফ এম ডিভাইডেড বাই কে। শুধুমাত্র উলম্ব স্প্রিং এর ক্ষেত্রে মনে রাখবা যে আমরা লিখতে পারবো টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার অফ ই ডিভাইডেড বাই হচ্ছে জি, জি। এই জিনিসটা আমরা হচ্ছে শুধুমাত্র কার ক্ষেত্রে লিখতে পারবো বলতো? উলম্ব স্প্রিং এর ক্ষেত্রেই লিখতে পারবো। আনুভূমিক স্প্রিং এর ক্ষেত্রে আমাদের পর্যায়কালের ফর্মুলাটা হবে টি ইজ ইকুয়াল টু 2 পাই অফ রুট ওভার অফ এম ডিভাইডেড বাই কে। টি ইজ ইকুয়াল টু 2 পাই অফ রুট ওভার অফ এম ডিভাইডেড বাই কে। যেখানে আমাদের উলম্ব স্প্রিং এর ক্ষেত্রে মনে রাখবা আমাদের ঘর্ষণ বলটা অ্যাপ্লিকেবল হবে না। আর আনুভূমিক স্প্রিং এর ক্ষেত্রে আমাদের ঘর্ষণ বল অ্যাপ্লিকেবল হবে, কিন্তু ঘর্ষণ বল যদি থাকে সেটা হচ্ছে আর সরল ছন্দিত গতি হচ্ছে হবে। এখন চলো আমরা দেখবো স্প্রিং এর সমবায়। স্প্রিং এর সমবায়টা আমাদের অনেকটা রোধের সমবায়ের ঠিক উল্টা বা ধারকের সমবায়ের মতো। স্প্রিং এর সমবায় হইতে পারে দুই প্রকার, একটা হইতে পারে সমান্তরাল সমবায়। ধরো সমান্তরাল সমবায়টা যদি আমি এইভাবে দেখাই, এটা হচ্ছে সমান্তরাল সমবায়। এটার স্প্রিং ধ্রুবক K1, এটার স্প্রিং ধ্রুবক K2। আর এটা হইতে পারে শ্রেণী সমবায় ধরো এরকম ভাবে যদি দেখাই, এটার হচ্ছে K1, এটার হচ্ছে K2। তো আমরা রোধের ক্ষেত্রে কি করছিলাম, যদি সমান্তরাল সমবায় থাকে তাহলে 1/K ইজ ইকুয়াল টু হইতো 1/K1 প্লাস 1/K2। কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে আমাদের 1/K ইজ ইকুয়াল টু হবে 1/, কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে আমাদের হবে 1/,
কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে আমাদের যে সমবায়টা হবে যদি সমান্তরালে থাকে সেক্ষেত্রে আমাদের কে ইজ ইকুয়াল টু হবে k1 প্লাস হচ্ছে k2, k1 প্লাস k2 যদি আমাদের শ্রেণীতে থাকে k1 প্লাস k2। আর যদি স্প্রিংটা আমাদের যদি সমান্তরালে থাকে তাহলে হবে k1 প্লাস k2। যদি শ্রেণীতে থাকে তাহলে 1/k ইজ ইকুয়াল টু হবে 1/k1 প্লাস 1/ হচ্ছে k2। তো হোপফুলি তোমরা আমাদের এই সবগুলো টপিক যতগুলো বুঝাইলাম সবগুলো সূত্রগুলা পারবা। এখন তোমাদের কাজ হবে সবগুলো সূত্র একসাথে নোট করবা, নোট করে তোমরা টেস্ট পেপার সলভে যাবা। টেস্ট পেপার সলভে গেলেই হচ্ছে তোমরা সব ধরনের আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারবা।